1956 সালের বসন্তকাল। স্থান পোল্যান্ডের রাজধানী ওয়ারশ। পোল্যান্ডের কমিউনিস্ট সরকারের উপপ্রধানমন্ত্রী স্ত্রী লুসিয়া বারানোভস্কি এবং প্রভাবশালী সাংবাদিক ভিক্টর গ্রেভস্কির মধ্যে চলেছে প্রেমের সম্পর্ক। ভিক্টর ছিলেন সুদর্শন, বুদ্ধিদীপ্ত এবং কমিউনিস্ট মতাদর্শে অনুরক্ত। লুসিয়ার সাথে ভিক্টরের অবৈধ প্রেমের সম্পর্কের হাত ধরেই সূচিত হয়েছিল সোভিয়েত সংঘের পতন। ইউটিউব চ্যানেল সচেতনের আজকের এই ভিডিওতে তুলে ধরব এই অজানা কাহিনী, যা আপনাদের নিশ্চিতভাবেই শিহরিত করবে। ভিক্টর একজন আদর্শবাদী কমিউনিস্ট হলেও তার কমিউনিজমের প্রতি বিশ্বাসে প্রশ্ন ওঠা শুরু হয়েছিল নিজের ভিতর থেকেই। 1955 সালের এপ্রিলে পরিবারের সাথে দেখা করতে যখন প্রথমবারের জন্য ইসরায়েল যান, তখন তিনি এমন এক ফ্রি ওয়ার্ল্ড বা মুক্ত বিশ্ব সেখানে চাক্ষুষ করেন, যা তার এতদিনের ভাবনায় এক দারুণ ধাক্কা দেয়। লুসিয়া কাজ করতেন পোল্যান্ড কমিউনিস্ট পার্টির সেক্রেটারি জেনারেল এডওয়ার্ড ওয়াহাবের অফিসে, তার পার্সোনাল সেক্রেটারি হিসাবে। 1956 সালের এপ্রিলে ভিক্টর একদিন লুসিয়ার সাথে দেখা করতে তার অফিসে যান। লুসিয়ার টেবিলের এক কোণে একটি ফাইলের দিকে তার নজর যায়, যেটার উপরে লাল কালিতে লেখা ছিল টপ সিক্রেট। বেশ কিছুটা বিস্ময় নিয়েই তিনি লুসিয়াকে জিজ্ঞেস করেন, এই ফাইলটা কিসের? লুসিয়া বেশ অগ্রাহ্য করেই জবাব দেন, ওটা তেমন কিছু নয়, জাস্ট ক্রুশ্চেভের একটা স্পিচ। ভিক্টর মুহূর্তের জন্য থমকে গেলেন। তিনি খুব ভালো করেই জানতেন ক্রুশ্চেভের এক যুগান্তকারী বক্তৃতার কথা। এটা কি সেটাই ভেবে তিনি শিহরিত হয়ে উঠলেন। ক্রুশ্চেভের যে ভাষণের কথা ভিক্টর জানতেন, সেই ভাষণটি গোপন ছিল এবং এর গুরুত্ব ছিল অপরিসীম। 1956 সালের ফেব্রুয়ারি মাসে ক্রেমলিনে সোভিয়েত কমিউনিস্ট পার্টির 20তম অধিবেশনে ক্রুশ্চেভ একটি বক্তৃতা দেন। সেই অধিবেশনে উপস্থিত ওয়ারশো প্যাক্ট নেশনদের পক্ষ থেকে ডেলিগেটসরা এসেছিলেন তাদের হল থেকে বেরিয়ে যেতে অনুরোধ করে। মধ্যরাতের কিছু পরে ক্রুশ্চেভ মঞ্চে গিয়ে এই বক্তৃতাটি দেন। বলা হয় এই বক্তৃতা নাকি 4 ঘন্টা ধরে এক নাগাড়ে চলেছিল এবং ক্রুশ্চেভ তার এই দীর্ঘ বক্তব্যে স্তালিনের জামানার কথা তুলে ধরেন, যেখানে বিশেষভাবে স্থান পায় কি নৃশংসতার সাথে স্তালিন লক্ষাধিক মানুষকে হত্যা করেছিলেন। এই বক্তব্যের প্রভাবে নাকি সেই সভাস্থলেই কিছু মানুষ কাঁদতে থাকেন, অনেকেই অসুস্থ হয়ে পড়েন এবং তার কয়েকদিনের মধ্যে কয়েকজন আত্মহত্যাও করেন। কিন্তু এই বক্তব্যের কথা সোভিয়েতের কোনো মিডিয়াতেই স্থান পায়নি। যে কোনোভাবেই হোক, আমেরিকান সিক্রেট এজেন্সি CIA এই বক্তৃতার কথা জানতে পারে এবং তারা এটিকে হস্তগত করতে এতটাই ইন্টারেস্টেড ছিল যে সেই সময়ে তারা $1 মিলিয়ন পুরস্কার দিতে রাজি ছিল। কিন্তু নানাভাবে চেষ্টা করেও, নানা প্রলোভন দিয়েও তারা এই বক্তব্যের রেকর্ড উদ্ধার করতে সমর্থ হয়নি। কিন্তু অবাক করা বিষয়, এই বক্তব্যের কপি ইস্টার্ন ইউরোপের কিছু কমিউনিস্ট পার্টির লিডারদের কাছে ক্রুশ্চেভ নিজেই পাঠান এবং সেরকমই একটি কপি এসেছিল পোল্যান্ডের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি জেনারেলের কাছে, যেটি লুসিয়ার ডেস্কে এসে পৌঁছায়। ভিক্টর এই ফাইলটি তাকে দেওয়ার অনুনয় করেন লুসিয়াকে। প্রেমিক ভিক্টরের অনুরোধ ফেলতে পারেননি লুসিয়া ভিক্টরের উপর বিশ্বাস রেখে তাকে ফাইলটি কয়েক ঘন্টার জন্য দিতে সম্মত হন। ফাইলটি নিয়ে বাড়ি ফিরে ভিক্টর এর মধ্যেকার নথি পড়তে শুরু করেন এবং বুঝতে পারেন এটি সেই ঐতিহাসিক বক্তব্যের নথি, যেটি বাস্তবিকই একটি পলিটিক্যাল আর্থকোয়েক ঘটাতে সক্ষম। কমিউনিস্ট বিশ্বকে নাড়িয়ে দিতে সক্ষম এই নথিটি লুসিয়াকে ফেরত দেওয়ার আগে ভিক্টর এক দারুণ চমকপ্রদ স্টেপ নেন। নথিটি নিয়ে তিনি সরাসরি পৌঁছে যান ইসরায়েলি দূতাবাসে। ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা ইয়াকভ বার্মারের হাতে ভিক্টর নথিটি হস্তান্তর করেন এবং নথিটি যে কি সংক্রান্ত সেটিও সংক্ষেপে বলেন। ইয়াকভ হাতে নথিটি নিয়ে ভিক্টরকে অনুরোধ করেন একটু অপেক্ষা করার জন্য এবং ফাইলটি হাতে নিয়ে ভিতরে চলে যান। ফিরে আসেন প্রায় 1 ঘন্টা পরে। ভিক্টর ভালো করে বুঝে যান যে ইয়াকভ ভিতরে গিয়ে নথিটির ফটোকপি করেছেন
কিন্তু তিনি এই বিষয়ে একটি প্রশ্নও করেননি। নথিটি ইয়াকবের হাত থেকে নিয়ে তিনি ফিরে আসেন লুসিয়ার অফিসে এবং সেটি লুসিয়াকে দিয়ে দেন। লুসিয়া সেই ফাইলটি যথাস্থানে রেখে দেয়। এর কয়েকদিন পরে এক বৃষ্টিস্নাত শুক্রবারে ইসরায়েলের ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি শাবাকের প্রধান অ্যামোস ম্যাননের হাতে এই ফাইলের ফটোকপি নথিটি এসে পৌঁছায়। রাশিয়ান ভাষায় লেখা এই নথির কন্টেন্ট বুঝতে অসুবিধা হয়নি রাশিয়ান সহ 7টি ভাষা জানা ম্যাননের। এই নথির গুরুত্ব বুঝে তিনি এটি নিয়ে দ্রুত তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন গুরিয়ানের সাথে দেখা করতে তার বাড়িতে পৌঁছান এবং তার হাতে নথিযুক্ত ফাইলটি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী বেন গুরিয়ান সেই নথিটি পড়ে ইসরায়েলের ফরেন সিকিউরিটি ইন্টেলিজেন্স এজেন্সি মোসাডের প্রধান ইসারের হাতে তুলে দেন। স্পেশাল এক কুরিয়ারের মাধ্যমে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থানকারী মোসাডের রিপ্রেজেন্টেটিভের হাতে এই ফাইল পৌঁছায়। এই রিপ্রেজেন্টেটিভ সিআইএ কাউন্টার ইন্টেলিজেন্সের প্রধান জেমস অ্যাঙ্গেলটনের হাতে নথিযুক্ত এই বিশেষ ফাইলটি তুলে দেন। এপ্রিলের 17 তারিখ অ্যাঙ্গেলটন সেই সময়ের সিআইএর প্রধান অ্যালেন ডুলাসের হাতে এই ফাইলটি হস্তান্তরিত করেন, যিনি সেই দিনই আমেরিকান প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের অফিসে গিয়ে তার হাতে এই গুরুত্বপূর্ণ ফাইলটি তুলে দেন। এরকম গুরুত্বপূর্ণ এক নথি যেটির সন্ধানে সিআইএ আকাশ পাতাল এক করে দিচ্ছিল, সেটা মাত্র 8-9 বছর যে সিকিউরিটি এজেন্সি জন্ম তারা হস্তগত করতে পারল কিভাবে, দেখে সিআইএর মতন এক আধুনিক সিকিউরিটি এজেন্সি দারুণভাবে ধাক্কা খায়। সিআইএ ইচ্ছাকৃতভাবে এই নথিটি নিউ ইয়র্ক টাইমসের হাতে তুলে দেয় এবং নিউ ইয়র্ক টাইমসের 5 জুন 1956 ফ্রন্ট পেজে এই লেখাটি স্থান পায়। এই লেখা পড়ে ইউরোপের কমিউনিস্ট দেশগুলো সহ সমগ্র বিশ্বের কমিউনিজম মতাদর্শে বিশ্বাসী মানুষের মধ্যে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্টালিনের বর্বরতার প্রকাশে পোল্যান্ড ও হাঙ্গেরিতে বিদ্রোহ শুরু হয় এবং কমিউনিস্ট মতাদর্শের ভিত্তি দুর্বল হতে শুরু করে। কেউ ঘুণাক্ষরেও জানতে পারল না যে কমিউনিস্ট মতাদর্শের এক সময়কার বিশ্বাসী ভিক্টর গ্রেভস্কির হাত ধরে এরকম একটি কমিউনিজম বিরোধী নথি পাচার হয়ে গেল। 1957 সালের জানুয়ারি মাসে ভিক্টর দেশত্যাগ করে ইসরায়েল চলে যান। কৃতজ্ঞতা স্বরূপ শাবাকের প্রধান অ্যামোস ম্যানর ভিক্টরকে বিদেশ মন্ত্রকে একটি কাজের সুযোগ করে দেন। এর কিছুদিন পরে ইসরায়েলের রাষ্ট্রীয় বেতার মাধ্যম পোল ইসরায়েলে এডিটর কাম রিপোর্টার হিসেবে কাজের সুযোগ পান ভিক্টর। যে সকল ইহুদি মানুষেরা ইসরায়েলে স্থায়ীভাবে বসবাসের জন্য আসত এবং বিদেশি যারা ইসরায়েলে বেশ কিছুদিন থাকবে বলে আসত, তাদের বাধ্যতামূলকভাবে উলপান নামক এক স্কুলে পাঠানো হতো, যেখানে তাদের হিব্রু সহ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সম্যক জ্ঞান দেওয়া হতো। এই স্কুলে ভিক্টরের সাথে একজন রাশিয়ান ডিপ্লোম্যাটের পরিচয় হয় এবং তিনি ভিক্টরের সাথে মিশে এবং কথা বলে ভিক্টরের পূর্ব ইতিহাস, তার নাৎসি বিরোধিতা সম্বন্ধে জানতে পারেন এবং কেজিবিকেও জানান। একদিন তেল আবিবের রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎ করে একজনের সাথে ভিক্টরের প্রায় ধাক্কা লাগে, যিনি আদপে ছিলেন কেজিবি এজেন্ট এবং তিনি আগে থেকেই রাশিয়ান ডিপ্লোম্যাটের মাধ্যমে জানতেন ভিক্টরের বাম মতাদর্শের প্রতি আনুগত্যের কথা। পরবর্তীতে ভিক্টরকে কেজিবির তরফে অফার দেওয়া হয় কেজিবি এজেন্ট হিসাবে ইসরায়েলে কাজ করার জন্য। খুব তাৎপর্যপূর্ণভাবে এরকম একটি অফার পেয়ে ভিক্টর সরাসরি মোসাডের দপ্তরে পৌঁছে জিজ্ঞাসা করেন আমার কি করা উচিত। মোসাডের কর্তারা দারুণ খুশি হন এবং ভিক্টরকে এই অফার গ্রহণ করতে বলেন। এর ফলে ভিক্টর হয়ে ওঠেন এক ডাবল এজেন্ট, যে রাশিয়ানদের ভুয়ো তথ্য সরবরাহ করতে থাকে। এভাবেই চলছিল। সোভিয়েতরা গ্রেভস্কিকে দারুণভাবে বিশ্বাস করছিল এবং কখনো তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেনি। ব্যতিক্রম ঘটল 1967 সালে, যখন রাশিয়া ভিক্টর গ্রেভস্কির তথ্যকে উপেক্ষা করে এবং অপ্রয়োজনীয়ভাবে ইসরায়েলের সাথে 6 ডে ওয়ারে পরোক্ষভাবে জড়িয়ে পড়ে।
অবাক করা বিষয় এটাই যে এই একবারই ভিক্টর সম্পূর্ণ সঠিক তথ্য প্রদান করেছিলেন কেজিবিকে। এই ঘটনার পরে ভিক্টরের সাথে কেজিবির সুসম্পর্ক স্থায়ীভাবে নির্মিত হয় এবং এই সম্পর্কের গভীরতা এতটাই ব্যাপক ছিল যে সোভিয়েত সরকার তাকে তার নিবেদিত সেবার জন্য কৃতজ্ঞতা স্বরূপ রাশিয়ার সর্বোচ্চ সম্মান লেনিন পদক প্রদান করার সিদ্ধান্ত নেয় এবং মেডেল নেওয়ার জন্য ভিক্টরকে রাশিয়া আসার আমন্ত্রণও জানায়। কিন্তু ভিক্টর কোনোদিনই রাশিয়া যাননি এবং সেই মেডেল গ্রহণও করেননি। 1971 সালে তিনি গুপ্তচর বৃত্তি থেকে অবসর নেন। ভিক্টরের অবদানের জন্য মোসাদের পক্ষ থেকে ভিক্টরকে 2007 সালে এক দারুণ মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়। ভিক্টর গ্রেভস্কি সম্ভবত দুনিয়ার একমাত্র গুপ্তচর যাকে একই সাথে তার নিজের দেশ মানে যে দেশের হয়ে তিনি গুপ্তচর বৃত্তি করেছেন এবং সেই দেশ যাদের বিরুদ্ধে তিনি গুপ্তচর বৃত্তি করেছেন তারাও পুরস্কৃত করতে চেয়েছে। এটা আলাদা কথা যে তিনি তার শত্রু দেশের কাছ থেকে পুরস্কার নিতে রাশিয়া যাননি। ভিক্টর গ্রেভস্কি 81 বছর বয়সে মারা যান। একটি প্রেম কিভাবে সূচিত করেছিল এক নতুন অধ্যায় তার প্রকৃষ্ট উদাহরণ ভিক্টর গ্রেভস্কি। ভিক্টর গ্রেভস্কির এই অজানা কাহিনী যদি আপনাদের নাড়া দিয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিক্টর গ্রেভস্কির এই ডাবল এজেন্টের কাহিনী আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন এবং সচেতনের পাশে থাকবেন।